ইরানের বিরুদ্ধে এবার পরমাণু অস্ত্র হামলার পায়তারা আমেরিকার, দাবি খোদ ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধুর পরমাণু যুদ্ধ কি ছড়িয়ে পড়বে? আমেরিকাকে বাদ দিয়ে রাশিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা জোট। মধ্যপ্রাচ্য কি রুশ বলয়ে ঢুকছে? কারাগার থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে, তার জীবন কি ঝুঁকিতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধে পিছিয়ে পড়ায় এবার ইরানের বিরুদ্ধে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে আমেরিকা। এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন। তবে এসব খবরকে তোয়াক্কা না করে বরাবরের মতোই ইরান সাফ জানিয়ে দিয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তারা। একই সঙ্গে তেহরানের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলেও আবারও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যে কি পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়বে? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানকে যুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত করতে ব্যর্থ হয়ে এবার খামেনির দেশের ওপর গণবিধ্বংসী পরমাণু হামলার ষড়যন্ত্র করছে আমেরিকা। আর এমন খবর ফাঁস করলেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক মার্কিন কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে খোদ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও। ইরানের ওপর পারমাণবিক অস্ত্রের আঘাত হলে বিশ্বের অন্য দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও চীন মিত্র ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সহায়তা দেবে বলে মনে করেন পেন্টাগনের সিনিয়র কমান্ডার এলব্রিস কোলবি। ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে কি জিততে পারবেন মার্কিন প্রেসিডেন্ট, নাকি রাশিয়া আর চীনের সাথে জোট বেঁধে আবারও আমেরিকাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে কট্টরপন্থী খামেনির দেশ? পরমাণু যুদ্ধ শুরু হলে ইরান তার ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়ার কাছ থেকে পরমাণু সহায়তা পাবে কিনা তা এখনও নিশ্চিত না। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা চিরকালের মতো ধ্বংস করার যে স্বপ্ন নিয়ে যুদ্ধে জড়িয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি সাফ জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে মার্কিন অপচেষ্টা রুখে দিয়ে তাদের পরমাণু কর্মসূচি এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকবে নাকি থাকবে না, সেই লড়াই ছেড়ে অনেক আগেই হরমুজ প্রণালী নিয়ে বিতর্কে জড়িয়েছে তেহরান, ওয়াশিংটন। ইরানকে কোনোভাবেই হরমুজ ইস্যুতে আলোচনায় রাজি করাতে না পেরে ওমানের সহায়তা নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কয়েক দফা আলোচনার পর সামুদ্রিক যান চলাচলের নতুন রুটের মানচিত্রের বিষয়ে একমত হয়েছে ওমান। তবে এতে আমেরিকার লাভের লাভ হয়নি কিছুই। ওমানের সাথে সমঝোতা হলেও ইরানের সব শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে আমেরিকা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেয়া, তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধ সহ অন্যান্য সব শর্ত অবশ্যই মেনে চলতে হবে। হরমুজ ইস্যুতে ইরান আর ওমানের মধ্যে একটি চুক্তি সই হওয়ার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারী কাতার। ওমান আর ইরানের মধ্যে চুক্তি হলেই ওয়াশিংটন আর তেহরানকে আবারও আলোচনায় ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য, আমেরিকা ও ইরানকে আবারও আলোচনায় ফেরানো। সে প্রচেষ্টা চলছে। আমরা ইরান আর ওমানের মধ্যে হরমুজ নিয়ে একটা চুক্তির জন্য অপেক্ষা করছি। এই চুক্তিটি আমাদেরকে আলোচনার কাঠামোতে ফেরার পথ তৈরি করবে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমান যখন একটি চুক্তির খুব কাছাকাছি, তখনই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের একটি মানচিত্রের ছবি পোস্ট করে হরমুজকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের সাথে শান্তি চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। গেল জুন মাসে সই হওয়া সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ইরানকে শান্তির প্রতীক সাদা পতাকা ওড়ানোর আহ্বানও জানান। তবে শান্তি চুক্তির পথে ইসরায়েলকে একমাত্র বাধা হিসেবে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে ট্রাম্পের পোস্টের জবাবে আমেরিকার এই ভ্রান্ত ধারণা খুব শিগগিরই দূর করে দেয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসি। হরমুজ নিয়ে ইরান ও আমেরিকা নতুন করে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়ে পড়ায় কি আটকে যাবে শান্তি চুক্তি? ছড়িয়ে পড়বে কি আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ? সেটাই এখন দেখার বিষয়। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিটি আমেরিকা নয় বরং এই জোট পরোক্ষভাবে রাশিয়ার পক্ষে কাজ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি এই জোট গঠনকে একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মার্কিন সুরক্ষা নিয়ে হতাশ উপসাগরীয় দেশগুলো। ফলে প্রশ্ন উঠেছে, মক্কা চুক্তিতে কি রাশিয়ার প্রভাব থাকবে? মধ্যপ্রাচ্য কি এখন পশ্চিমা নীতি থেকে সরে রুশ বলয়ে ঢুকবে? বিস্তারিত মিরফাজদের রাব্বির ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত এক শক্তিশালী প্রতিরক্ষার বলয় তৈরি করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের অর্থবল, তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক অভিজ্ঞতার মেলবন্ধনে শুরু হয়েছে সামরিক আধিপত্যের নতুন এক অধ্যায়। গত 7 আগস্ট এই 3 মুসলিম দেশের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি এরই মধ্যে মুসলিম ন্যাটো নামে পরিচিতি পেয়েছে। বিশ্বের প্রভাবশালী নেতাদের অনেকেই এই জোটের প্রশংসা করছেন। আলোচিত এই প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে একটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত সম্প্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় আমি খুবই খুশি। এই চুক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে দেশগুলো নিজেদের নিরাপত্তা আরও কার্যকরভাবে নিশ্চিত করতে সক্ষম হবে। তবে এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের খুশি হওয়ার তেমন কোনো কারণ নেই, বরং এই জোট পরোক্ষভাবে রাশিয়ার পক্ষেই কাজ করতে পারে। এমনটাই মনে করছেন রাশিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ভালদাই ক্লাবের পরিচালক তিমোফেই বোরদাচভ। 17 আগস্ট সংবাদ মাধ্যম আরটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বোরদাচভ বলেন, এই অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ওয়াশিংটন 1991 সাল থেকে যে রাজনৈতিক শৃঙ্খলা তৈরি করেছে তা মুসলিম ন্যাটোর কারণে দুর্বল হয়ে যেতে পারে, কারণ আঞ্চলিক পরাশক্তিগুলো এখন যুক্তরাষ্ট্রের উপর ভরসা না করে নিজেরাই নিরাপত্তা নিয়ে ভাবতে শুরু করেছে। এই 3 দেশের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য এবং ইরানের প্রতি দৃষ্টিভঙ্গিতেও সুস্পষ্ট পার্থক্য আছে। সবচেয়ে বড় কথা, এই দেশগুলোর কোনোটি নিজেদের পররাষ্ট্রনীতিকে অন্য দেশের নেতৃত্বের অধীনে সঁপে দিতে রাজি নয়। বোরদাচেভের মতে, নতুন জোটের সদস্যরা চাইলে এককভাবে দক্ষিণ ককেশাস, মধ্য এশিয়া ও সামগ্রিক মুসলিম বিশ্বে রাশিয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে, কিন্তু মস্কোর স্বার্থের বিরুদ্ধে তাদের সমন্বিত হামলা চালানোর সম্ভাবনা খুবই কম। এছাড়া ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনেরও তেমন কোনো সম্ভাবনা নেই। নিজেদের মধ্যকার মতবিরোধ, উচ্চাকাঙ্ক্ষা এবং একে অপরের সঙ্গে থাকার প্রতিযোগিতামূলক অংশীদারিত্ব এখানে বাধা হয়ে দাঁড়াবে। ফলে মক্কা চুক্তিটি রাশিয়া ও ইরানের স্বার্থের জন্য হুমকি তৈরি করার চেয়ে বরং আমেরিকার কৌশলগত হিসাব নিকাশকে আরও জটিল করে তুলবে। ঐতিহাসিকভাবে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সুরক্ষার জন্য এককভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করত। তবে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ও কৌশলগত অনিশ্চয়তার কারণে এই দেশগুলো এখন নিজস্ব প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে। ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একক অভিভাবকত্বের ভূমিকা এখন বিলুপ্তির পথে। রাশিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের বিরোধিতা করে একটি বহুমুখী বিশ্ব গড়ার কথা বলে আসছে। পশ্চিমের ওপর নির্ভরতা কমিয়ে সৌদি, তুরস্ক, পাকিস্তানের এই স্বাবলম্বী জোট গঠন মস্কোর সেই বৈশ্বিক দৃষ্টিভঙ্গিরই বাস্তবায়ন বলে মনে করছেন অনেকে। মিরফাজ রাব্বি, বাংলা ভিশন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান খানের পরিবার ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। ৭৩ বছর বয়সী ইমরান খান মাথায় ভারী অনুভূতি এবং দ্রুত হৃদস্পন্দনের অভিযোগ করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারী। জানান এটি খুবই স্বস্তিদায়ক আদেশ। তবে সাবেক প্রধানমন্ত্রীকে আরও আগে হাসপাতালে পাঠানো হলে শারীরিক অবস্থার এত অবনতি হতো না বলেও মন্তব্য করেন তিনি। ইমরান খানের আইনজীবী ও মুখপাত্র জানিয়েছেন আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশও দিয়েছে আদালত। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের অগস্ট থেকে কারাগারে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে ইমরান খান ও তার দল। হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজার পুনর্গঠন শুরু হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার। ইসরায়েলের কথিত আত্মরক্ষার অধিকারে সমর্থনও পুনর্ব্যক্ত করেন তিনি। আর ইসরায়েলের নিন্দার বিবৃতি দিয়েছে সৌদি সহ ৮ মুসলিম দেশ। ১৭ আগস্ট ইসরায়েল সফরে গিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারগসের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা আমেরিকার দূত জ্যারেড কুশনার। আলোচনা হয় মূলত ট্রাম্পের বোর্ড অব পিসের ২০ দফা কার্যক্রম বাস্তবায়ন নিয়ে। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক হয় কুশনারের। ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওয়াশিংটনের আন্তরিকতার কমতি হবে না বলে আশ্বস্ত করেছেন ট্রাম্পের জামাতা। এর আগে মিশরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কুশনার। যদিও বহু আগেই হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ওয়াশিংটন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন হামাসের রাজনৈতিক নেতা খলিল আল হায়া। গাজা আর কখনো ইসরায়েলের জন্য সন্ত্রাসের উৎস হবে না এমন নিশ্চয়তা চেয়েছেন কুশনার। আর হামাস সদস্যদের নিরস্ত্রীকরণ শুরু করতে ৩০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। এদিকে গাজা পুনর্গঠন আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরায়েলের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডান। কুকুরের মাংস আর খাবে না তারা। আসছে ফেব্রুয়ারি থেকে পুরোপুরি নিষিদ্ধ হতে যাচ্ছে খাওয়ার জন্য কুকুর লালন পালন, জবাই ও বিক্রি। বিশ্বজুড়ে পশু অধিকার রক্ষা আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। বিশেষ করে দেশটির তরুণরা ব্যাপক হারে কুকুরের মাংস খেতে অনীহা জানিয়েছে। তাদের প্রতিবাদের মুখে খাবারের মেনু থেকে ঐতিহ্যবাহী কুকুরের মাংস বাদ দিতে যাচ্ছে দেশটির সরকার। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বয়স্ক ব্যক্তিরা। কি বলছে তারা? নাহিমা আহমেদের ডেস্ক রিপোর্ট। একসময় কুকুরের মাংস ছিল দক্ষিণ কোরিয়ার মানুষের খাবার তালিকার অন্যতম পছন্দের খাবার, কিন্তু কালের বিবর্তনে হারাচ্ছে সেই ঐতিহ্য। দেশটিতে বর্ষাকালের শেষ ভাগে গ্রীষ্মের তীব্রতম ৩ দিন, যা স্থানীয়ভাবে বোকনাল নামে পরিচিত, কোরিয়ান সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে এই দিনগুলোতে দেশটির মানুষ শরীর চাঙ্গা রাখতে এবং গরমের ক্লান্তি দূর করতে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার হিসেবে কুকুরের মাংসের স্টু বা বসিনতাং খেয়ে আসছিলেন। এই সময় কোরিয়ার কুকুরের মাংসের রেস্তোরাঁগুলোতে তিল ধরনের ঠাঁই থাকতো না, কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। হারাতে বসেছে কুকুরের মাংসের জনপ্রিয়তা। গত শুক্রবারের বোকনাল উৎসব বয়ে এনেছিল এক অন্যরকম বেদনা ও বিদায়ের সুর। এটিই ছিল ২০২৭ সালের স্থায়ী নিষেধাজ্ঞার আগে শেষ ঐতিহ্যবাহী বোকনাল মৌসুম। সিওলের মোরালি মার্কেট ছিল দক্ষিণ কোরিয়ার কুকুরের মাংসের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার, কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বাজারের অলিগুলি আগের মতো আর জমজমাট নয়। ব্যবসায়ীরা বাধ্য হয়ে মেনুতে পরিবর্তন এনেছেন। কুকুরের মাংসের পরিবর্তে এখন স্থান পাচ্ছে ব্ল্যাক গোট স্টু বা কালো ছাগলের মাংসের স্টু এবং অন্যান্য স্বাস্থ্যকর বিকল্প। প্রায় ৩৭ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত প্রবীণ রেস্তোরাঁ মালিক লি কাং চুন। তিনি জানান, বিশ্ব মঞ্চে দক্ষিণ কোরিয়ার ভাবমূর্তি রক্ষা এবং আধুনিক সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে মাথায় রেখে এই নিষেধাজ্ঞা সঠিক সিদ্ধান্ত হলেও তার দীর্ঘদিনের প্রবীণ গ্রাহকদের কথা মনে করে তিনি ব্যথিত। তার মতো বয়স্ক ব্যবসায়ীদের নতুন ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত আর্থিক ও সামাজিক সহায়তা দেয়া। সত্যি বলতে এই আধুনিক বিশ্ব সমাজে আমাদের কুকুরের মাংস খাওয়ার সংস্কৃতিটা কিছুটা পুরনো আমলের। আমাদের দেশ যদি জাতীয় ভাবমূর্তি উন্নত করতে এবং বিদেশে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়, আমি বিশ্বাস করি এই ধরনের জিনিসের কোনো অস্তিত্ব থাকা উচিত নয়। তবে সরকারের উচিত এতদিন ধরে এই ব্যবসা করে আসা বিক্রেতাদের সহায়তা করা।
পশু কল্যাণ এবং সামাজিক সচেতনতার কারণে গত এক দশকে দেশটিতে কুকুরের মাংসের বাজার দ্রুত কমে এসেছে। আইন পাশ হওয়ার আগে প্রকাশিত এক সরকারি জনমত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেশটির 95% মানুষ জানিয়েছে তারা এক বছরে একবারও কুকুরের মাংস খায়নি, আর 82% মানুষ চায় কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হোক। তবে শেষবারের মতো আয়োজিত কুকুরের মাংস খাওয়ার উৎসবে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কুকুরের মাংস খেতে আসা বেশিরভাগ মানুষই ছিল 70 কিংবা 80-এর দশকের বয়স্ক ব্যক্তি, যাদের কাছে এখনো কমেনি এক সময়ের জনপ্রিয় এই মাংসের চাহিদা। এই বিশেষ খাবার সামনের বছর থেকে খেতে না পারায় ক্ষোভ জানাচ্ছে তারা। এই মেনুটি শেষ হয়ে যাওয়ার আগেই আমি এটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে চাই। এটা শেষ হয়ে গেলে আমি কি করব? এটা খাওয়ার জন্য কি আমাকে পাহাড়ে যেতে হবে? আমার মনে হয় মানুষ যে ব্যক্তিগতভাবে এটা খাচ্ছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমার ভীষণ খারাপ লাগছে। এই খাবারটি অসুস্থ মানুষের জন্য উপকারী বলে পরিচিত ছিল, তাই আমি প্রায় এটা খেতাম। কিন্তু এখন যেহেতু তারা এই খাবারটি তুলে দিচ্ছে, আমার খুব দুঃখ হচ্ছে। কুকুরের মাংসের জনমতের এই বিশাল পরিবর্তনকে প্রাধান্য দিয়ে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট 2024 সালের জানুয়ারি মাসে একটি ঐতিহাসিক বিল পাশ করে। আইন অনুযায়ী কুকুরের মাংসের খামার, জবাইখানা, বিতরণ এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এই নিষেধাজ্ঞার কারণে প্রায় 5600টি ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি প্রভাবিত হয়েছে। তবে দেশটির সরকার জানিয়েছে ক্ষতিগ্রস্ত খামারি, পাইকারি বিক্রেতা এবং রেস্তোরাঁ মালিকদের বিকল্প কর্মসংস্থানে রূপান্তরে আর্থিক প্রণোদনা ও সরকারি সহযোগিতা প্রদান করা হচ্ছে। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মহাবিশ্বের শৈশবকালের এক অজানা রহস্যের যেন পর্দা উঠতে শুরু করেছে। জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এমনই এক অভূতপূর্ব মহাজাগতিক বস্তু, যার কেন্দ্রে রয়েছে বিশাল এক ব্ল্যাক হোল, অথচ বাইরে থেকে দেখতে এটি একটি সুবিশাল লাল নক্ষত্রের মতো। ব্ল্যাক হোল স্টার নামে পরিচিত এই বস্তুটি শুধু মহাবিশ্বের প্রাথমিক সময়ের নতুন তথ্যই দিচ্ছে না, বরং ব্ল্যাক হোল ও গ্যালাক্সি কিভাবে এত দ্রুত তৈরি হয়েছিল সেই রহস্য উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। কি অদ্ভুত কৃষ্ণগহ্বর আর তারা, আর কেন বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ এই আবিষ্কার? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। মহাবিশ্বের রহস্যময় জগতে সম্প্রতি যোগ হয়েছে এক নতুন ও রোমাঞ্চকর আবিষ্কার। জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে এমন এক অভূতপূর্ব বস্তুর সন্ধান পেয়েছেন যা আগে কখনো দেখা যায়নি। একে বলা হচ্ছে ব্ল্যাক হোল স্টার বা কৃষ্ণগহ্বর তারা। বাহ্যিক দৃষ্টিতে এটি দেখতে বিশাল আকারের লাল একটি নক্ষত্রের মতো হলেও এর ভেতর লুকিয়ে আছে একটি প্রকাণ্ড ব্ল্যাক হোল। গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন মতে 2026 সালে আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে এই বিশেষ বস্তুটি শনাক্ত করা হয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল বিজ্ঞানী মহাবিশ্বের একদম শুরুর দিকের গ্যালাক্সি বা ছায়াপথগুলো নিয়ে গবেষণা করার সময় এই মহাজাগতিক বস্তুর দেখা পান। বিজ্ঞানীরা এই নির্দিষ্ট বস্তুটির নাম দিয়েছেন MOMBH1। এই ব্ল্যাক হোল স্টারটি আমাদের পৃথিবী থেকে বহু বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। জ্যোতির্বিজ্ঞানীদের মতে আমাদের মহাবিশ্বের সৃষ্টির মূল ঘটনা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাত্র কয়েক শত মিলিয়ন বছরের পরের আলো এটি। অর্থাৎ আমরা আজ যে আলোটি দেখতে পাচ্ছি তা মহাবিশ্বের শৈশবকালে গঠিত হওয়া একটি ব্ল্যাক হোল স্টারের প্রতিচ্ছবি মাত্র। MIT নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ব্ল্যাক হোল স্টারটি সাধারণ কোনো তারা নয়, এর আকার কল্পনাকেও হার মানাবে। এটি পুরো সৌরজগতের সমান বিশাল হতে পারে। বিজ্ঞানীদের ধারণা এই বস্তুর কেন্দ্রে রয়েছে সূর্যের চেয়ে প্রায় 1 লক্ষ গুণ ভারী একটি ব্ল্যাক হোল। তবে সেই ব্ল্যাক হোলটি খোলা অবস্থায় নেই, বরং তাকে ঘিরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের এক অতি ঘন বিশালাকার আস্তরণ। বাইরে থেকে গ্যাসীয় আস্তরণের কারণে এটি একটি সুবিশাল লাল তারা বলে মনে হয়, কিন্তু সাধারণ তারা যেভাবে আলো তৈরি করে এটি সেভাবে তৈরি করে না। স্বাভাবিক তারা পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, কিন্তু এই ব্ল্যাক হোল স্টার তার ভেতরে ব্ল্যাক হোলের গ্রাস করার ক্ষমতা থেকেই বিপুল শক্তি পায়, যার ফলে এটি কোনো সাধারণ তারার চেয়ে প্রায় 100 বিলিয়ন গুণ বেশি উজ্জ্বল আলো ছড়ায়।
গবেষকরা বলছেন সাধারণ নক্ষত্র গ্যাসের তৈরি একটি পিণ্ড যার কেন্দ্রস্থলে পারমাণবিক শক্তির মাধ্যমে তাপ ও আলো তৈরি হয়। অন্যদিকে সাধারণ ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক স্থান যার মাধ্যাকর্ষণ শক্তি এতই বেশি যে আলো পর্যন্ত তা থেকে বের হতে পারে না এবং এটি গ্যাস বা পদার্থ টেনে নেওয়ার সময় এর চারপাশে একটি চ্যাপ্টা পাত্রের মতো ঘুরতে থাকা রিং তৈরি করে। কিন্তু ব্ল্যাক হোল স্টার হলো এই দুইটির এক অদ্ভুত মিশ্রণ। এর কেন্দ্রে ব্ল্যাক হোল থাকলেও চারপাশে ঘন গ্যাসের স্তর এমনভাবে পেঁচিয়ে থাকে যে তা হুবহু একটি বড় তারার বায়ুমণ্ডলের মতো আচরণ করে। এটি ব্ল্যাক হোলের মতো শক্তি তৈরি করে আবার তারার মতো চারদিকে আলো ছড়িয়ে দেয়। ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি খবর অনুযায়ী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আগের তোলা অনেক ছবিতে প্রায় ছোট ছোট কিছু অদ্ভুত লাল বিন্দু দেখা যেত। বিজ্ঞানীরা এতদিন বুঝতে পারছিলেন না এগুলো আসলে কি। এই আবিষ্কারের মাধ্যমে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। বিজ্ঞানীদের মতে প্রাথমিক মহাবিশ্বে ব্ল্যাক হোল কিভাবে এত দ্রুত এত বিশাল আকারের তৈরি হয়েছিল তা এতকাল এক বড় ধাঁধা ছিল। ব্ল্যাক হোল স্টার আবিষ্কারের ফলে জানা যাচ্ছে যে আজকের বড় বড় গ্যালাক্সি বা ছায়াপথ গঠনের পেছনে এই বস্তুগুলোর বড় ভূমিকা থাকতে পারে। মহাবিশ্বের সূচনা কিভাবে হয়েছিল এবং কিভাবে গ্রহ, তারা ও শেষ পর্যন্ত জীবনের পরিবেশ তৈরি হলো তা অনুধাবনে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।